আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে 10 জনের এনআইডি স্থগিত করা হয়। এই মৌখিক আদেশের কপিতে 16 ফেব্রুয়ারি এনআইডির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সই করেন। সোমবার এনআইডি অনুবিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। শেখ পরিবারের অন্য 8 সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। এনআইডি স্থগিত করার ফলে এই 10 জনের তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা যাবে না। মূল হচ্ছে যে সম্পদ ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এনআইডিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ধরেন যে একজন ক্রিমিনাল, সে ক্রিমিনালি করে দেশে অনেক সম্পদ অবৈধভাবে অনেক সম্পদ করেছে, করার পরে এখন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সে দেশ ত্যাগ করলো। সে কাউকে পাওয়ার দেওয়ার পরে সে দেখা গেল যে এই জিনিসটাকে সে বিক্রি করে দিল। পাওয়ার দিতে গেলে এনআইডি লাগবে। এনআইডি লাগবে মানে তার কাছে মনে করেন যে এনআইডি নাম্বার আছে, তাতে কাজ হবে না। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ যোগ দেবেন। অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। সোমবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি বিমানে দোহার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সামিটে অংশ নেবার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সফরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেবার কথা রয়েছে ডক্টর ইউনুসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউনান প্রদেশের গভর্নর। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এবং চীনের দূরত্ব কমানোর যাত্রা শুরু হয়েছে। গভর্নর প্রধান উপদেষ্টাকে আবারও চীন সফরের আহ্বান জানিয়েছেন। বলেন, চীন শুধু ভালো প্রতিবেশী নয়, আরও ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়। চীনে তার সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, এ সফর ছিল দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় ঘোরানো মুহূর্ত। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে কমিশনের সদস্যগণ এই প্রতিবেদন হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ দুপুরে এই প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা প্রতিবেদনের আন্তর্জাতিক গুরুত্বের কথা উল্লেখ করেন। দেশের সকল শ্রমিককে পরিচয়পত্র দেয়া বাধ্যতামূলক করা সহ আইনি সুরক্ষা দেবার সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। একই সাথে কর্মক্ষেত্রে কোনো শ্রমিককে তুই তুমি সম্বোধন না করার কথাও এই প্রতিবেদনে বলা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে বছরের ডিসেম্বরে নির্বাচন না হবার কোনো কারণ দেখছে না বিএনপি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন মন্তব্য করেছেন। সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে লেবার পার্টির সাথে বিএনপি লিয়াজা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। পরে নজরুল ইসলাম খান ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ প্রদানের দাবি জানিয়েছেন। প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তো তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আর দোষীদের সবাইকে আইনের আওতায় আনতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট।
প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ করেন শিক্ষার্থীরা। কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। আমাদের ভাইয়ের 3 জন আসামিকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। বাকি যারা আছে তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তাদের পারভেজ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সম্পৃক্ততার অভিযোগ করেন তারা। কেউ কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে, তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেই এর জন্য দায়ী করবে। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। হত্যাকাণ্ডের ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত 3 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয়। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে এই ঘটনায় রোববার রাতে কামাল হোসেন, আলবি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে মহাখালীর ওয়ারলেস থেকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য দেশে এমন একটি ব্যবস্থা তৈরি করা যাতে পুনরায় আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। সোমবার জাতীয় সংসদের এলটি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। সংলাপে 147টি প্রস্তাবে একমত হয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব জালাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, 16টি প্রস্তাবে দ্বিমত এবং 4টি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে তাদের দল। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত করতে নিজেদের মত দিয়েছে এই দলটি। সংলাপে ফ্যাসিবাদের দোষরদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন দেবার পক্ষে মত দিয়েছে খেলাফত মজলিস। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। শ্রম কমিশন ও মজুরি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন সংকট নিরসন ও জবাবদিহিতার সংস্কৃতি চালু সম্ভব বলে মনে করে শ্রম সংস্কার কমিশন। প্রথমবারের মতো গঠিত শ্রম সংস্কার কমিশন শ্রমজীবীদের সমস্যা চিহ্নিত করে 25 দফা সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। সকল শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিতকরণ, শ্রম মজুরি কমিশন গঠন, নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা সহ সকল শ্রেণীর শ্রমজীবী মানুষের শ্রম নিরাপত্তার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এই প্রতিবেদনে। রাজধানীর শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ জানিয়েছেন, সুপারিশ বাস্তবায়নে রাষ্ট্রের সদিচ্ছা জরুরি। কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও শিশু শ্রম বন্ধ করা সহ অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা এবং দক্ষতার বিষয়েও 25 দফা সুপারিশ মালায় উল্লেখ আছে বলে জানিয়েছেন তিনি। আনুপাতিক হারে নয়, শ্রমিকের সংখ্যার ভিত্তিতে ট্রেড ইউনিয়ন গঠনের কথাও জানিয়েছেন তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশও করেছে শ্রম সংস্কার কমিশন। উচ্চশিক্ষা সহ 8 দফা দাবিতে রাজধানীর ফার্মগেটের খামার বাড়ির গেটে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। অপরদিকে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদের দাবির বিপক্ষে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। দাবি আদায়ের পক্ষে দিনভর স্লোগান দিতে থাকেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। তারা যদি আমাদের সাথে বসে আমাদেরকে লিখিত কোনো প্রজ্ঞাপন দেয়, আমরা আগামীকালই মাঠে ফিরে যাব। অন্যথায় আজকে খামার বাড়ি ঘেরা হয়েছে, কালকে থেকে সারা বাংলার চট্টগ্রাম থেকে রংপুর আমরা অসহযোগ আন্দোলনে নামব। খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি।
এদিকে কৃষি ডিপ্লোমাধারীদের দাবি অযৌক্তিক উল্লেখ করে একই স্থানে বিক্ষোভ মিছিল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমা যারা এরা আসলে কৃষিবিদ না, বাট এরা চাচ্ছে এরা কৃষিবিদ হওয়ার জন্য, এদের নামের আগে কৃষিবিদ লাগানোর জন্য, যেটা এদের যোগ্যতার সাথে যায় না। আমাদের দাবি অবশ্যই ওদের বিপক্ষে, ওদের অনৈতিক দাবির বিপক্ষে। আমরা আমাদের নৈতিক দাবি অবশ্যই উত্থাপন করবো এবং আমরা এটা নিয়ে কর্মসূচি আমাদের সামনে এগিয়ে যাব। এক পর্যায়ে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে উত্তেজনা দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় দুপক্ষের সমঝোতা হয়। 4.5 ঘন্টা পর অবস্থান থেকে সরে যান কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2023 সালে কর ফাঁকির পরিমাণ ছিল 2,26,236 কোটি টাকা, এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেপিটি। উন্নয়নশীল দেশে উন্নীত হতে আগামী 6 বছরে $17.5 বিলিয়ন অতিরিক্ত কর আদায় করতে হবে বলে জানায় এই সংস্থা। রাজধানীর ধানমন্ডিতে সেপিটি কার্যালয়ের সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য উল্লেখ করে সংস্থাটি জানায় 2,88,000 প্রতিষ্ঠানের মধ্যে কর দেয় মাত্র 24,000 প্রতিষ্ঠান, যা শতকরা 9% মাত্র। যেসব প্রতিষ্ঠান কর দেয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুপারিশ জানায় সিপিটি। বলা হয়, দেশের কর হার ব্যবস্থা রাজনৈতিকভাবে প্রভাবিত, ফলে আশানুরূপ রাজস্ব আদায় হয় না। রাজস্ব প্রণোদনা দিতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিতে পারে না সরকার। এমন অবস্থায় সামগ্রিক কর কাঠামোর সংস্কার জরুরি বলে মনে করে সিপিটি। দেশের বাইরে বিভিন্ন রকমের উদ্যোগ অব্যাহত রয়েছে। রাজস্ব ইনসেনটিভ দিতে গিয়ে আমরা স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে পারি না। রাজস্ব ইনসেনটিভ দিতে গিয়ে আমরা সামাজিক নিরাপত্তার জন্য যে ইন্স্যুরেন্স কাঠামো গড়ে তোলা, সেদিকে আমরা যেতে পারছি না। সুতরাং আমরা মনে করি যে ট্যাক্স জাস্টিস পয়েন্ট থেকে, শুধুমাত্র এলডিসি গ্র্যাজুয়েশন পয়েন্ট থেকে না, সামগ্রিকভাবেই এই ট্যাক্স স্ট্রাকচারটার খোলনলচে পরিবর্তন দরকার, এবং সেটা খুব বড় কোনো জটিল কোনো বিষয় না। কিছু আইনি সংস্কার দরকার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় এনসিপির নেতারা অভিযোগ করেন, জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারার কারণে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের মিছিল এরই স্পষ্ট ইঙ্গিত। আগামী 15 দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে অভ্যুত্থানের যোদ্ধাদের সবাইকে সাথে নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। এনসিপির নেতারা ছাড়াও মিছিলে অংশ নেন জুলাই আন্দোলনের শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল এই বাংলাদেশে কখনোই যেন কোন রূপে কোনোভাবে রাজনীতি না করতে পারে। আজকে অন্তর্বর্তী সরকারকে বলতে হবে, আমরা কি আপনাদের বিরোধী দল? আপনাদেরকে দাবি জানাতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধকরণ দাবিতে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। দুপুরে সচিবালয়ে আইন সচিবের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। এ সময় পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বারা সংগঠিত সকল অপকর্মেরও বিচার দাবি করেন তারা। এ সময় গণহত্যাকারী দল হিসেবে নির্বাহী আদেশে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। পাশাপাশি বিগত সরকারের আমলে অন্যায়ের শিকার ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসন সহ 9 দফা দাবি জানিয়েছেন তারা। ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে বিএনপিপন্থী এই আইনজীবী সংগঠনটি। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিও জানিয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছে ৩২ জন শিক্ষার্থী। ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অনশন কর্মসূচি শুরু করেন এই ৩২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার সহ একাধিক শিক্ষক সেখানে যান। অনশন না করার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অনড় রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামীকালের কার্যতালিকায় আসবে। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জোবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবীরা। গত ২৬শে ফেব্রুয়ারি জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিল আদালত। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে মনে করে ইসলামী ঐক্যজোট। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীব। বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব হলে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বলেও জানিয়েছেন দলটির মহাসচিব। কেরানীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেছে দুদক। অভিযানে দেখা যায় কোনো কর্মকর্তা ছাড়াই পরিচালিত হচ্ছে খাদ্য গুদামটি। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে গুদামের নিরাপত্তা রক্ষীরা শ্রমিক দিয়ে ট্রাকে গুদামের চাল লোড আনলোড করার দায়িত্ব পালন করছে। এছাড়া যেসব ট্রাকে চাল লোড করা হচ্ছে ডিও লেটারে সেসব ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বারের গলমিলও পেয়েছে দুদক। তবে এসব বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বরত কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। বাংলাদেশে প্রথম গুলশান ক্লিনিক উন্নত লেভেলের জেনারেল মলিকুলার এবং সাইটোজেনেটিক ল্যাব স্থাপন করেছে, যেখানে সব দুর্লভ টেস্ট করা সম্ভব। বিশেষ করে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং বাংলাদেশে একমাত্র গুলশান ক্লিনিকে চালু করেছে। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করেন এবং এই দুর্লভ পরীক্ষাটি দেশে গুলশান ক্লিনিকে যাতে সফলভাবে সম্পন্ন করা হয় তার জন্য সহায়তা দানের আশ্বাস দেন। বাংলাদেশে যারা বন্ধ্যাত্ব এবং এ জাতীয় জটিলতায় ভুগছেন তারা এই পরীক্ষা গুলশান ক্লিনিকে করতে পারবেন এবং বৈদেশিক মুদ্রা খরচ করে আর বিদেশে যেতে হবে না। অনেক কম খরচে দেশের চিকিৎসকরা এখানেই চিকিৎসা দিতে পারবেন বলে জানানো হয় এই সেমিনারে। প্রথমবারের মতো এই রোগ দেশে নিরাময় করার নতুন দ্বার উন্মোচন হলো। যে টেস্ট ভারতে ১ লক্ষ রুপি, সেই টেস্ট বাংলাদেশে করা যাবে মাত্র ২৫,০০০ টাকায়। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা এখানে এই টেস্টগুলি করতে পারে, এমনকি উচ্চবিত্তরাও যাতে না যেতে পারে। এবং এটা হচ্ছে একটা ইনফার্টিলিটি, এবং অনেক মহিলাদেরই বা এটা পুরুষদেরও হতে পারে, তাদের যেমন প্রেগন্যান্সি হচ্ছে না, এটা একটা বিরাট পারিবারিক দুশ্চিন্তার এবং ফ্যামিলি প্রবলেমস। এই প্রবলেমটা ইরাডিকেট করার জন্য যাতে বাংলাদেশেই এটা করা যায় কম খরচে। নানান আয়োজনে পালিত হলো বিআরবি হসপিটালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। তিনি রোগীদের সেবা নিশ্চিত করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও ডাক্তার, নার্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হসপিটালে স্পেশাল হেলথ চেকআপের ব্যবস্থা করা হয়েছে। এই সেবা চলবে ২১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।